বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল তিনি হাজিরা দিলেন, কিন্তু হাজিরা তিনি যে স্টাইলে দিলেন সেই স্টাইলটা দেখে আমরা একটু অবাক হয়ে যাই। কারণ তিনি যেভাবে 7 দিন পরে তিনি এসডিপিও অফিসে এলেন এবং পেছন গেট থেকে ঢুকে 2 ঘন্টা পর তিনি যখন বেরোলেন সেখান থেকে ফুরফুরে মেজাজে তিনি সেখান থেকে বেরোলেন। এবং সবচেয়ে বড় কথা, পুলিশ কিন্তু তার ফোন বাজেয়াপ্ত করেনি। পুলিশ কার ফোন বাজেয়াপ্ত করলো? পুলিশ বাজেয়াপ্ত করলো সেই বোলপুরের আইসি লিটন হালদার, যিনি গালাগালি শুনেছিলেন। কারণ দোষটা কি জানেন? তিনি না বলে তার অডিও রেকর্ড করেছেন। তিনি যদি না বলে তার অডিও রেকর্ড করে থাকেন তাহলে তিনি যে কথাগুলো তাকে বললেন তার বিরুদ্ধে কেন কোনো অ্যাকশন নেওয়া হলো না? পুলিশকে রক্ষা করছে না। পুলিশ কাকে রক্ষা করছে? পুলিশ তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডলকে রক্ষা করছে। পুলিশ একেবারে নিষ্ক্রিয়, বোঝা যাচ্ছে তো। দল যখন পাশে আছে তখন অনুব্রত মণ্ডল তো জানে যে তার কেউ কিছু করতে পারবে না। আমরা আজকে বিশ্লেষণ করতে চাইবো যে অনুব্রত মণ্ডল আজকে যদি তৃণমূল নেতা না হতো, আজকে যদি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহাধন্য না হতো, তাহলে কি অবস্থা হতো তার? সেই দিনই তাকে টেনে হিচড়ে তাকে নিয়ে যাওয়া হতো থানায় এবং তারপর তাকে থানায় রেখে মারতে মারতে পরের দিন তাকে কোর্টে তোলা হতো। এবং একটা পুলিশ অফিসার মারতেন না, যত পুলিশ অফিসার আছে ওখানে সবাই মিলে তাকে মারতেন। কারণ তার মা বাবা স্ত্রীকে নিয়ে কথা বলেছেন, পুলিশের মা বাবা স্ত্রীকে নিয়ে কথা বলছেন, আর পুলিশ চুপ করে রয়েছে। কার ইশারায় রয়েছে? ভাবতে হবে আজকে আমরা কোন রাজ্যে বাস করছি। আজকে এই রাজ্যে আমরা রয়েছি যে রাজ্যের পুলিশকে একজন তৃণমূল নেতা কন্ট্রোল করেন, এবং কন্ট্রোল করার পর 7 দিন পরে তিনি যখন সেখানে যান এবং বেরোন ফুরফুরে মেজাজে, পুলিশের ক্ষমতা হলো না তার ফোনটা বাজেয়াপ্ত করতে। তাহলে আপনি আইসি লিটন হালদারের ফোনটা কেন বাজেয়াপ্ত করলেন? আপনি যদি মনে হয় যে উনি মিথ্যে কথা বলছেন, লিটন হালদার মিথ্যে কথা বলছেন, এই অডিও রেকর্ডটা ফেক, এআই থেকে তৈরি, তাহলে আপনাকে তো অনুব্রত মণ্ডলের ফোনটা বাজেয়াপ্ত করা উচিত ছিল। কিন্তু করতে পারলেন না অনুব্রত মণ্ডলের ফোনটা বাজেয়াপ্ত, কারণ দল অনুব্রত মণ্ডলের পাশে আছে। যেখানে দল পাশে আছে সেখানে তো পুলিশ কিছু করতে পারবে না। আজকে এই বিষয় নিয়ে আমরা যদি আলোচনা করতে যাই, আমরা দীর্ঘ এপিসোড করেছি, অনেকগুলো প্রোগ্রাম করেছি, পরপর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে পুলিশের চোখে ধুল দিয়ে অনুব্রত মণ্ডল একেবারে তিনি রাজকীয় স্টাইলে তিনি বসে আছেন। পুলিশকে এইভাবে অকথ্য ভাষায় গালাগালি দেওয়ার পরও তিনি যেভাবে বীরভূমের মধ্যে বসে রয়েছেন, তাতে তার যে ওপর মহলে তার মাথায় হাত আছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কেন নিষ্ক্রিয় পুলিশ? কেন পুলিশ তার ফোন বাজেয়াপ্ত করলো না? অনেক প্রশ্ন উঠছে। কেন তাকে এখনো গ্রেপ্তার করা হলো না? এই প্রশ্ন উঠছে। পুলিশ কোনো উত্তর দিতে পারছে না। সাধারণ পাবলিক থানায় ফোন করে জানার চেষ্টা করছে, কিন্তু তার কোনো উত্তর দিচ্ছেন না, কারণ দেওয়ার কাছে তার কাছে উত্তর নেই। এই নিয়ে কালকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আপনাদেরকে একটু শোনাবো, কিন্তু তার আগে আপনাদেরকে এটা শোনাতে চাই যে অনুব্রত মণ্ডল তিনি কি বলেছিলেন, যে ভিডিওটা বারবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, সেটা শুনুন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে পার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ডেট কর,
ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো রেড। বাবা রেড করতে গেছে রে, তোর বউ রাস্তা করে ধর, রাস্তা করে। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমার উপর মন্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই না? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পরশু ডেপুটেশনে রেড কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা। তোর আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, শোনালাম আপনাদের অনুব্রত মণ্ডলের এই কথাগুলো শোনার পর আমরা পুরো কথা শোনাতে পাচ্ছি না, কারণ একজন দায়িত্ববান একজন সাংবাদিক হয়ে আমরা এই কথাগুলোকে আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি না, কারণ তিনি যে ভাষায় কথা তিনি বলতে পারেন, কারণ তিনি তৃণমূলের নেতা। কিন্তু আমরা সাংবাদিকতা করে আমরা সাধারণ মানুষের কাছে এই কথাগুলো পৌঁছতে পারি না, কিন্তু অনুব্রত মণ্ডল পারেন, কারণ তিনি তৃণমূলের নেতা। এবার আমাকে শোনাবো যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন, শুনুন। টিএমসির এ ক্যাটাগরির লিডার, ভেরি ক্লোজ টু মমতা ব্যানার্জি, 22-24 জন পুলিশ পার্সোনাল জেড ক্যাটাগরি অ্যালোটেড, স্টেট গভর্নমেন্টের এসআরডি এর চেয়ারম্যান, মিনিস্টার র্যাঙ্ক, নীলবাতি লাগানো ইনোভা গাড়ি অ্যালোটেড বাই দি স্টেট গভর্নমেন্ট। তিনি বলছেন আমি তোমার বউকে এবং মাকে রেপ করব, 3বার 4বার। ডিজিকে বলছেন মদ্যপ অবস্থায় এই রাজীব কুমার কখন সরাবে। তাকে গ্রেপ্তার না করে মুখ্যমন্ত্রী যেভাবে প্রোটেকশন দিচ্ছেন ভাবা যায় না। অনুব্রত মণ্ডল টন্ডল কেউ নয়, যত রেপিস্ট, যত খুনি, যত জঙ্গি, যত জিহাদি, যত রোহিঙ্গা অনুপ্রবেশকারী, যত চোর টেন্টেড, সকলের একমাত্র প্রোটেক্টর, আর্কিটেক্টর এবং ছাতা তার নাম হলো মমতা। বলছি শর্মিষ্ঠা যদি বাজেয়াপ্ত হলো না, তিনি 2 ঘন্টা এসপি অফিসে পিছন দরজা দিয়ে ঢুকে বসেছিলেন, ফোনটা বাজেয়াপ্ত করলো না পুলিশ। না করবে না তো, করবে না। যে মুখ্যমন্ত্রী ডিএমএসপি, চিফ সেক্রেটারি, ডিজিপি কে বসিয়ে বীরভূমে গিয়ে বলেন যে অনুব্রত কথায় তোমাদের চলতে হবে, সরাসরি বলেন আমার পার্টির অ্যাসেট, আমি ওকে রাজ্যসভা দিতে চেয়েছিলাম, নেয়নি। আশিস ব্যানার্জিকে চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা, কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মণ্ডলের কাছে। স্বাভাবিকভাবে পুলিশ মন্ত্রী মাথায় হাত, আশীর্বাদ আছে, তার পরামর্শই অনুব্রত ওখানে গেছে। তার ফোন বাজেয়াপ্ত করার কোনো ব্যাপার নেই। ওই বেচারি হালদার হিন্দু বাড়ির ছেলে, তার 2টো ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তিনি সাসপেন্ডও হবেন। বলছি শর্মিষ্ঠা পালদি যদি অ্যারেস্ট হতে পারে তাহলে মহুয়া মৈত্র বা সায়নী এরাও তো একাধিক কথা বলেছে। তা আমাকে না জিজ্ঞেস করে আপনার চ্যানেলের যিনি নবান্নতে আছে তাকে জিজ্ঞেস করতে বলুন না, যার আশ্রয় প্রশ্রয় আছে। এটা হচ্ছে আমরা এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছি না বলে। আজকে যদি হিন্দুরা
ঐক্যবদ্ধ হয় ন্যূনতম 70% হিন্দু, তাহলে এখানে যে সরকারটা হবে সেই সরকারটা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসামের মতো এদেরকে সাইজ করবে। এটা করতে গেলে হিন্দুদের এক হতে হবে। আপনি যে কথাটা বলছেন, ভাবছেন, শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়া পোস্ট করলে, কমেন্ট করলে এদের সরানো যাবে না। আমি নন্দীগ্রামে 65% হিন্দুকে এক করে এই মহিলাকে হারিয়েছি, যিনি রাজ্যের একমাত্র অযোগ্য। 11 কোটি লোকের কেউ অযোগ্য নয়, এই একমাত্র অযোগ্য। হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এ সব কিছুর নিষ্পত্তি হতে পারে। তাই পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের আবারও আমি বলবো, আর মাত্র 8 মাস আছে, ঐক্যবদ্ধ হন। হারিয়ে দেন একে, হারিয়ে দেন একে, সব ঠিক হয়ে যাবে। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কথা আপনাদেরকে শোনালাম। তিনি বললেন ঐক্যবদ্ধ হতে হবে। আজকে 7 দিন পর তিনি যেভাবে যে স্টাইলে গেলেন, তিনি এই স্টাইল দেখে মনে হলো যে তার মাথার ওপরে কারোর হাত আছে এবং তার নির্দেশেই তিনি গেলেন। 7 দিন তিনি যাননি, তিনি অসুস্থতার কারণে বাড়িতে বসেছিলেন। কিন্তু যখন সেই সুপ্রিমো যার মাথার উপরে হাত রয়েছে, তিনি যখন বললেন যাও থানায় গিয়ে একবার দেখা করে এসো, তারপরে তিনি দেখা করে এলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য সেটা। কিন্তু আমাদের প্রশ্ন একটাই, যে তার ফোনকে কেন বাজেয়াপ্ত করা হলো না? কেন তাকে থানায় আটকে রাখা হলো না? কেন তাকে কোর্টে তোলা হলো না? কেন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না? শুধু আইসি লিটন হালদারের বিরুদ্ধেই কেন অ্যাকশন নেওয়া হচ্ছে? আমি একটু জানার চেষ্টা করব। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞ ডক্টর সুকান্ত ঘোষ, আমাদের সাথে রয়েছেন। এক চরম পরিস্থিতি সুকান্ত বাবু, আমরা যা দেখছি, মানে একজন দায়িত্ববান সাংবাদিক হিসাবে, একজন সংবাদ মাধ্যম হিসাবে আমরা এটাই বলতে পারি যে আজকে যার কাছে যে শাসক দলের পৃষ্ঠপোষকতায় থাকবে, সে হাজারো দোষ করলে সে বেঁচে যাবে। আর যে শাসক দলের পৃষ্ঠপোষকতায় নেই, সে যদি দোষ নাও করে, তাকে দোষ দিয়ে তাকে বিভিন্ন দোষে দোষী করা হবে। এমনটাই রাজনীতি দেখতে পাচ্ছি এখন। কি বলবেন ডক্টর সুকান্ত ঘোষ? দেখো দীপঙ্কর, সবচেয়ে বড় সমস্যা অনুব্রত মণ্ডল, মাফ করবে, অনুব্রত মণ্ডল এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে এত চর্চা, এবং আপনাদের মতো নিউজ চ্যানেলগুলো দেখাতেই হবে। কারণ সে তার তিহার জেলে বন্দী ছিলেন, তারপরে ফিরে এলেন, ফিরে এসে দেখা গেল একজন পুলিশ অফিসারকে, পদস্থ পুলিশ অফিসারকে, তার স্ত্রী, তার মাকে নিয়ে কদর্য ভাষায় আক্রমণ করলেন এবং সেখানে ডিজির কথা তুললেন। মানে তার পুলিশ প্রশাসনে তার যে কত বড় ক্ষমতা রয়েছে সেটা উনি ভালো করেই জানেন, বিলক্ষণ দলও জানেন। এবং সবচেয়ে বড় সমস্যা দীপঙ্কর, এই অনুব্রত মণ্ডলের চড়াম চড়াম গুড় বাতাসা এগুলো বলে তো ভোট আসে। তোমার কাছে তো ভোটটাই মূল বিষয়, মানে নির্বাচনী বৈতরণী পার হওয়াটা কিন্তু মূল দীপঙ্কর। তোমার কাছে বিষয় এটা নয় যে তুমি কেমন মানুষ। একজন রাজনৈতিক মানুষ এখন দেখবে ব্যক্তিত্ব যারা, তাদের এরকমই অবস্থা। মানে আমাদের সমস্যা আমরাও নিতে শিখে গেছি। কারণ দেখো, যে আইসি লিটন হালদারের সম্পর্কে, তার মিসেস সম্পর্কে এত কিছু বলার পর সে কিন্তু হাজিরা দিতে যাচ্ছে, এবং সেটা তোমরাই দেখিয়েছো, তোমাদের 24 আওয়ার্স টিভি দেখিয়েছে। পেছনে হাত দিয়ে যেভাবে উনি, যে কায়দায় উনি যান, এবং সেই কায়দায় কিন্তু তিনি ঢুকেছেন। এবং সবচেয়ে বড় কথা, এসপি যখন বললেন স্থানীয় নেতা, ওনার নাম নিতে পারলেন না, বললেন একজন নেতা এরকম করেছে। তুমি দেখবে এসপির ভার্ডিকটা, ওনার নাম, মানে সরি বাইকটা, উনি কিন্তু কোনো নাম বলেননি। এবার ঘটনা যে অনুব্রত মণ্ডল ভোট বাক্সে একটা বড় ধরনের মানে নির্ণায়ক হিসেবে কাজ করে, এবং ঘরে বসে ভোট কিভাবে পাওয়া যায়, ভোট দলের জন্য আনা যায়, সেটা উনি ভালো জানেন। কথা, একজন সংগঠক হিসেবে সন্দেহ নেই, অত্যন্ত ভালো সংগঠক। কিন্তু আমি কখনোই বলবো না যে এর তার গুন্ডারাজ যেন তেন প্রকারে নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করে যারা, তাদেরকে আমি দক্ষ সংগঠক বলতে পারি না। দক্ষ সংগঠক এগুলোর মাধ্যমে। এবার তিহার জেলে আসার পরেও যখন মুখ্যমন্ত্রী বলেন যে তার মাথায় অক্সিজেন একটু কম যায়, সেই অক্সিজেন কম যাওয়ার পরে উনি আবার স্বীকারও করেছেন
হ্যাঁ আমার একটু অক্সিজেন কম যায়, দেখবে উনি বলেছেন ডাক্তারের রিপোর্ট রয়েছে, আমার অক্সিজেন কম গেলে আমি ওষুধ খেলে এরকম গালিগালাজ করতে পারি, এবং পুলিশের কিরকম ফুটো জগন্নাথের মতো অবস্থা, পুলিশ প্রশাসন নিশ্চুপ, তাদের বিরুদ্ধে এত বড় মানে একজন বলছে এমন কদর্য ভাষায়, পুলিশের কাছে কোন রকম ক্ষমা তিনি চাইলেন না। তিনি বললেন দিদির পুলিশ, দিদির পুলিশের কাছে তিনি ক্ষমা চেয়েছেন। তার মানে দিদির পুলিশের কাছে যদি ক্ষমা চাইতে হয়, তাহলে পুলিশ প্রশাসনকে রেখে লাভ কি? অবশ্যই তিনি পুলিশ মন্ত্রী, কিন্তু তার কাছে যদি ক্ষমা চাইতেন ঠিক আছে, সুব্রত বক্সির কাছে তিনি ক্ষমা চাইতেন। এবং তার ক্ষমাটা এরকমই, এই যে তুমি দেখতে পাচ্ছি আমি, ওই গাড়িতে করে যেভাবে তিনি মানে দাবাং এর মতো একটা অ্যাটিটিউড, সেই দাবাং অ্যাটিটিউডেও কিন্তু উনি একইভাবে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা খবর করছেন, আর এইভাবে খবর হতেই থাকবে। মানে সে খবরে থাকতে চায়। এখনকার রাজনীতি যারা যা মানে তুমি সংস্কৃতি দেখবে, সেখানে এরকম খবরে থাকার জন্য করা, ভেসে থাকার জন্য করা। মানে দেখবা তুমি আরাবুল ইসলাম একসময় ছিল, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তোমার হুমায়ুন কবির, এরা থাকার জন্য মানে কোনোভাবে ভেসে থাকতে হবে, প্রাসঙ্গিক হতে হবে। কিন্তু অনুব্রত মণ্ডলের বিষয়টা কিন্তু আলাদা। এটা তোমার ভাবতে হবে, অনুব্রত মণ্ডল ছাড়া এটা ঠিক কাজল শেখ একটা দারুণ জায়গায় এখন চলে এসেছে। এবার সেই জায়গায় দেখার বিষয় যে কাজল শেখকে গুরুত্ব কতটা তৃণমূল কংগ্রেস দেয়, অনুব্রত মণ্ডলকে কতটা গুরুত্ব দেয়, এখন সেটা দেখার বিষয়। তার মানে দীপঙ্কর, ডাক্তার সুকান্ত ঘোষ, যেটা আমরা বুঝতে পারছি যে আজকে অনুব্রত মণ্ডল যে এই একটা ভালো সংগঠক, তিনি ভোট বাক্সে শাসক দলের ভোটের সংখ্যা বাড়িয়ে দেন এবং সেখানে ব্যাপক মার্জিনে শাসক দলকে জয় এনে দেন। সেই কারণে আজকে তিনি যাই বলুক না কেন, আজকে তার সমস্ত এই কথাগুলো কোনো গুরুত্ব থাকছে না। কারণ এই একই প্রশ্ন থাকবে ভোটের দিনকে যে অনুব্রত কতটা দলের জন্য কাজ করতে পারবে। তারপরে তিনি যতটাই এইভাবে সাধারণ মানুষকে বা পুলিশ প্রশাসনকে গালাগালি দিক বা তাকে পায়ের তলায় রাখুক, তাতে কোনো যায় আসে না এই সরকারের বা এই পুলিশ মন্ত্রীর। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে এই সাধারণ মানুষ আজকে প্রশ্ন তুলছে, কিন্তু সাধারণ মানুষকে আজকে প্রশ্ন তুললে আজকে কি সাধারণ মানুষের প্রশ্ন শোনা হবে? কারণ পুলিশ তো, যেটা ভাইরাল হয়েছিল পাবলিকের যে অডিওটা, সেখানে পুলিশ কথা শুনতে চাইছে না সাধারণ মানুষের। কারণ সাধারণ মানুষের বলার কোনো জায়গা নেই এখানে, একমাত্র ভোট বাক্স ছাড়া। ভোট তো নিয়ন্ত্রণ করছে এরাই। তো আগামী দিনে এরা জানে যে আগামী দিনে কিভাবে ভোট তৈরি করতে হয়, ভোট বানাতে হয়, সেভাবে ভোট তৈরি হবে, ভোট বানানো হবে, আবার ভোটে জয় জয়কার হবে, আবার তারপরে আবার এই একই সিলসিলা চলতে থাকবে। তাহলে সাধারণ মানুষ তাহলে কবে মুক্তি পাবে? আদেও কি পাবে? আজকে যদি এই নেতারা যদি একজন পুলিশকে যদি বলে এরকম ভাবে যদি তারা গা ঝাড়া দিয়ে বেরিয়ে যেতে পারে, একজন সাধারণ মানুষকে যদি বলতো, তার বিরুদ্ধে কি আদৌ কোনো অ্যাকশন হতো সুকান্ত বাবু? আর দিকে দিকে তো এরকম কমপ্লেন উঠে আসছে, যেগুলো আমরা দেখছি পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়, কোনো কাজ করছে না সেখানে। দীপঙ্কর, সমস্যাটা কি জানো? সমস্যাটা হচ্ছে আমরা এই নেতাদের প্রশ্রয় করি, আমাদের প্রশ্রয়ে কিন্তু এরা আজকে এই জায়গায় পৌঁছেছে। এবং তোমার মাথায় রাখতে হবে যে বীরভূমে এটাও ঠিক হিন্দু ভোটের সঙ্গে মুসলিম ভোটও কিন্তু রয়েছে। যেহেতু অনুব্রত মণ্ডল দুটো ভোটের ক্ষেত্রে নির্ণায়ক ছিলেন, কিন্তু এক সময়ের কাজল শেখ তার সঙ্গী, এখন তার উপরেও কিন্তু দল বেশি ভরসা রাখছে। কারণ দেখো, অনুব্রত মণ্ডলকে দিয়ে ক্ষমা চাওয়ানো কিন্তু সহজ নয় দীপঙ্কর। সেটা কিন্তু হয়েছে এই কারণে, কাজল শেখের উত্থানের জন্য, অন্য কিছু কারণ নেই। কিন্তু মানে কাজল শেখের উত্থান, অনুব্রত মণ্ডল অন্তত ক্ষমা চেয়েছে। কিন্তু তুমি আবারও তোমাকে বলছি, এই যে ভোট বাক্সে কে কত ভোট এনে দিতে পারবে, তার অঙ্কেই রাজনৈতিক দলগুলো কাজ করে। সুতরাং উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, যেটা আমরা শুনতাম, সত্যি উনি উন্নয়নকে একদম রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ সেই দণ্ডাণ্ড প্রতাপ, ওয়াই ক্যাটাগরির সিকিউরিটি পান উনি, এবং সেটাই চলছে, কোনো কিছু হয়নি। পুলিশ প্রশাসন, এবং সবচেয়ে বড় কথা, আইসির মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু যাকে ফোন করেছিল, যে ফোন করেছিল, তার ফোনটা বাজেয়াপ্ত করা হবে না। মানে আমি বুঝলাম পুলিশ সুপার তদন্ত করবে, এবার তদন্তটা দুপক্ষের প্রয়োজন। এবার সেদিক থেকে তো কোনো রকম বাজেয়াপ্ত করা হলো না। এবার যদি ডেটাগুলো টেম্পারিং হয়ে যায় তখন কি হবে? মানে একদিকে উনি দেখলেন, একদিকে তিনি তার মোবাইল যে গালাগালি খেলো, যে গালাগালি খেলো তার বিরুদ্ধে অ্যাকশন হলো, কিন্তু যে গালাগালি দিল তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হলো না এখানে। এটাই মানে মানে কি বলবে বলতো, মানে অন্যায় এমন জায়গায় পৌঁছে গেছে, মানে পুলিশ প্রশাসনের রন্ধে রন্ধে চাটুকারি। তুমি দেখতে পারবে মানে এখন বর্তমানে ট্রাফিক পুলিশের কি দৈন্য দশা, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা টাকা নিচ্ছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। বহু
তোমাদের 24 আওয়ার্স টিভিতেও দেখাচ্ছে। এবং তাদের মেরুদণ্ডটা তো দেখো, পুলিশ মন্ত্রী যিনি, তার এই বিরুদ্ধে তার তো মানে সহজভাবে একটা শক্ত মতামত দেওয়া উচিত। সেই মতামতটা না আসায় পুলিশ প্রশাসনকে, এবং তুমি দেখবে এটা হতেও পারে আইসি হয়তো অন্য জায়গায় ট্রান্সফারও হয়ে যেতে পারে, বলা যায় না। মানে আইসির দেখো, পুলিশ সুপার তদন্ত করছে, বিভাগীয় তদন্ত হচ্ছে, কিন্তু যে গালি দিল তার বিরুদ্ধে কোন রকম তদন্ত হবে না, সে পেছন হ্যাঁ, দরজা এখানেই দিয়ে প্রশ্ন, আসবে। যে গালা দিল সে পেছন দরজা দিয়ে এলো, মানে সে একেবারে দেখো ফুরফুরে মেজাজে বেরিয়ে গেল সেখান থেকে, এবং সে একেবারে ফুরফুরে মেজাজে গিয়ে দলীয় পার্টি অফিসে গেল। তিনি নাকি 5 দিন আগে অসুস্থ ছিল, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, তিনি যেভাবে এলেন, যেভাবে কথা বললেন। আচ্ছা, একজন যদি অসুস্থ মানুষ হয়, তিনি যখন আসবেন একটা পুলিশের কাছে, তিনি একটা অন্যায় করেছেন, সেখানে যখন বলতে আসছেন, তার অন্যায়কে যখন তিনি তাকে তার প্রশ্নের জবাব দিতে আসছেন, সেইভাবে আসবেন পুলিশের কাছে? আপনারা এইভাবে যান পুলিশ যখন ডেকে পাঠায়? কিন্তু উনি গেলেন দেখুন, কারণ মাথার উপরে রক্ষা কবচ রয়েছে। উনি তো জানেন যে পুলিশ ওনার সাধারণ উপরে মানুষ, কিছু করতে পারে। দীপঙ্কর, আমরা সাধারণ মানুষ ন্যায় বিচারের প্রদীপ না, যখন অন্তর্হিত হয় সে অন্ধকার তমসাচ্ছন্ন হয়। তা ন্যায় বিচার কখন যখন পায় না সাধারণ মানুষ, মানে এটা হচ্ছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। দেখো, প্রথম নিয়ম, ধরো কাউকে যদি গ্রেফতার করতে যায় ওয়ারেন্ট তো প্রয়োজন, ওয়ারেন্ট ছাড়াও তাকে কেন গ্রেফতার করা হচ্ছে, কি কারণে, সেটা জানাতে হয় এবং নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে 24 ঘন্টার মধ্যে নিয়ে যেতে হয়। কিন্তু পুলিশ ভয়ে ভয়ে অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে, আমি যতটুকু জানি, তাকে দিয়ে এসেছিল যে তিনি কেন এই ধরনের মন্তব্য করেছেন, তার নামে একটা এফআইআর হয়েছে। কিন্তু সবচেয়ে বড় হাস্যকর বিষয়, তিনি কিন্তু তার অসুস্থতা করে 3-4 দিন কাটিয়ে দিল, এখন হঠাৎ তিনি সুস্থ হয়ে 6 দিন। উঠলেন। 6 দিন হঠাৎ সুস্থ হলেন, এবং এটা আমি জানি না কোন ডাক্তার, তার রেজিস্ট্রেশন আছে কিনা এটা নিয়ে বলে প্রশ্ন উঠেছে, আদৌ তার রেজিস্ট্রেশন আছে কিনা। সুতরাং সে যদি এরকম ভাবে, ডাক্তারদেরও এই দৈন্যদশা দেখা যায়। মানে অনুব্রত মণ্ডল, দেখবে আমি এটা দেখেছি, অনুব্রত মণ্ডল নয়, সব দলেরই, বিভিন্ন দলেরই, তারা কোন রকম দুর্নীতিতে ফেসে গেলেই, ইডি সিবিআই ডাকলেই তুমি দেখবে মানে বিভিন্ন নার্সিংহোম, প্রথিতযশা নার্সিংহোমে তারা মানে সহজেই ভর্তি হয়ে যায় এবং অসুস্থ বলে দেয় যে তারা তো বেড রেস্ট নেবে। তুমি দেখো না, আরজি কর নিয়ে আজ পর্যন্ত, শিক্ষা দুর্নীতি নিয়ে ইডি সিবিআই দুটোরই কি অবস্থা, আর্থিক এক দুর্নীতি প্রকারে তদন্ত থেকে। সুকান্ত বাবু, এক প্রকারে পুলিশকে মেসেজ দিয়ে দেওয়া হলো, যদি তোমরা যদি আমার ইশারায় কাজ না করো, তাহলে তোমাদেরকে গালাগালি নয়, তোমাদেরকে এর পরে তোমাদেরকে পেটাতে পেটাতে নিয়ে আসবো, তোমাদের থানা থেকে বার করে পেটাতে পেটাতে নিয়ে আসবো। মানে এই স্পর্ধা দেখাচ্ছে আজকের তৃণমূল নেতারা। তিনি বলেছেন তো, ডিজিকে বলছেন ফোন করে, যে এমন কটাক্ষ ভাষায় গালাগালি দিয়ে বলছেন, দেখো তোমাকে তোমাকে দেখাবো, যে ওনাকে থানা থেকে ওকে তুলে নিয়ে এসে মারতে মারতে নিয়ে আসবো। একজন পুলিশ আইসিকে একজন তৃণমূল নেতা, তিনি তাকে মারতে মারতে নিয়ে আসবেন, এই স্পর্ধা তিনি বলেছেন। এবং তারপরে দেখুন, তিনি কিন্তু পরিষ্কারভাবে, কিন্তু যখন তার উপরে যখন বললো যে ক্ষমা চাইতে হবে, 32 মিনিটের মধ্যে ক্ষমা চাইলেন, 32 মিনিটের মধ্যে। এবং ক্ষমা চেয়ে তিনি পরিষ্কার বললেন যে হ্যাঁ, আমি ঘুমের ওষুধ খাই, আমি অসুস্থতার কারণে আমি বলেছি। কিন্তু পরক্ষণে দেখুন, তিনি আবার স্টেটমেন্ট চেঞ্জ করে দিলেন, বললেন না, এটা টোটাল অডিওটাই মিথ্যে কথা, এটা আমরা করিনি, এটা এআই দিয়ে তৈরি করা, আমার দলের একাংশ আমাদের এটাকে বদনাম করার চেষ্টা করছে। তারপরেই তার স্টেটমেন্ট এটা, মানে একের পর এক যা ইচ্ছা স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন, তারপরেও পুলিশ তার উপরে কোনো অ্যাকশন নিলেন না। যদি তিনি বলে থাকেন যেটা এআই দিয়ে তৈরি করা ভিডিও, এই অডিও ক্লিপ, এবং তাকে বদনাম করা হচ্ছে, তাহলে তার ফোন দুটো কেন বাজেয়াপ্ত করা হলো না? কেন তার ফোন দুটো সার্চ করা হলো না? তিনি আদৌ বলেছেন কিনা? আচ্ছা, আমার প্রশ্ন এখানে, তিনি যে এলেন এসডিপিও অফিসে, এসে তিনি হাজিরা দিয়ে গেলেন, তা হাজিরা দিয়েই কি সমস্ত বিষয়টা মিটমাট হয়ে গেল? এর পরের পদক্ষেপ কি হবে আমরা কি কিছু জানতে পারলাম? আদেও কি কেস হবে? আদেও কি অনুব্রত মণ্ডলের উপরে ফার্দার কোনো অ্যাকশন হবে? আমরা তো আর কিছু জানতে পারলাম না সেটা নিয়ে। আমার মনে হয় না আর কোনো অ্যাকশন মতো কোনো পদক্ষেপ পুলিশ সেটা জানিয়েছে, পুলিশ প্রশাসন। কারণ তার একবার আসার দরকার ছিল, দলের থেকে তার পারমিশন নিয়ে তিনি এসছেন, রক্ষা কবচ নিয়ে এসছেন, তাকে গ্রেপ্তার করতে পারবে না পরিষ্কার তিনি জানেন, সেই জন্য ফুরফুরে মেজাজে তিনি বেরিয়ে গেলেন। তাহলে কি এখানেই সবকিছু শেষ হয়ে গেল বিষয়টা? দীপঙ্কর, দেখো, তোমার যদি এরকম ক্ষমতাশালী, দেখো অনুব্রত মণ্ডলের মতো প্রচুর নেতা, একসময় তো তুমি নামও জানো, যিনি একসময় ত্রাস ছিলেন, মাজিদ মাস্টার, বামফ্রন্ট নামক, মানে আমি একসময় সুকান্ত ত্রাস বাবু, ছিল। সুকান্ত, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। এবং কি আন্দাজে আজকে আমাদের দলের, আজকে কি আন্দাজে তৃণমূল দলের মেয়র, তৃণমূলের একজন বরিষ্ঠ নেতা এবং কলকাতা কর্পোরেশনের মেয়র, তিনি কি আন্দাজে বললেন, কি বলেছেন একটু আপনাদের শোনাবো।
ফিরহাদ হাকিম এই বিষয় নিয়ে। যেটা করেছে আমি কোনোদিন সমর্থন করব না। যেটা অনুব্রত করেছে অন্যায় করেছে, কিন্তু তার থেকে অনেক বড় অন্যায় যখন ভারতের আর্মিকে নিয়ে কেউ টেরোরিস্টের বোন বলে, পুলিশ কিছু করলো না কেন, কেন কেস দিল না? এটা আমি সমর্থন করছি না, কিন্তু অন্যায় তো সব জায়গায় হচ্ছে। ওর দল কি ব্যবস্থা নিয়েছে যখন ভারতে, না 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 আলাদা, কিন্তু কি ব্যবস্থা নিয়েছে? আমাদের যেটা হয়েছে অন্যায় হয়েছে, ও সেটার ক্ষমা চেয়েছে। শুনেছেন সুকান্ত বাবু, তিনি একেবারে টেনে নিলেন আর্মির প্রসঙ্গ নিয়ে। মানে অন্যরা কি করছে, আমি কত বড় দোষ করেছি, আমার চেয়ে কে বড় দোষ করেছে সেটাকে দিয়ে কম্পেয়ার করা হলো। তাহলে তুমি বলছো আমি স্বচ্ছতার প্রতীক, আমি হচ্ছেন জিরো টলারেন্স, আমি কোনো টলারেন্স সহ্য করা হবে না, তাহলে তুমি অন্য চোরকে দিয়ে তুমি নিজেকে কি করে গায়ে ঢাকতে পারো? সুকান্ত বাবু যেটা বলছি, আসল দেখো দীপঙ্কর, ফিরহাদ হাকিম শুধু নয়, আজকে আমাদের তৃণমূলের একজন কোনো ওনার নাম নরেন্দ্রনাথ ব্যক্তিটির নাম, তিনি অপারেশন সিঁদুর নিয়ে যা তা বলে তিনি বলেছেন এটা বলে যুদ্ধ খেলা। তো আমার প্রশ্ন, তাদেরকে কেন পাঠিয়ে দেওয়া হয় না? মানে এরা যেহেতু সামরিক ক্ষেত্রে কোনো জ্ঞান নেই, কোনো সেই ব্যাপারে হঠাৎ মুখ খোলার আমি তো বুঝতে পারি না। যেখানে সংসদীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন এবং তিনি অনেকগুলো দেশ ঘুরেছেন, তারপরে তার দলের যদি মানে কোনো একজন ব্যক্তি এরকম মন্তব্য করেন যে যুদ্ধ খেলা, সেটা তুমি বুঝতেই পারো। ফিরহাদ হাকিম এখন নয়, বহুবার তিনি কিন্তু বহুবার এই ধরনের মন্তব্য করেছেন এবং যেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তিনি কিন্তু মানে এমন হয়েছে যে তার ধর্ম, যে ধর্মটা উনি মানেন করেন, সেটা নিয়েও কিন্তু দাওয়াতি ইসলামের কথা বলেছেন। মানে এই কথাগুলো কিন্তু জাতীয় সম্প্রতি সার্বভৌমিকতাকে ক্ষুণ্ণ করে। এবং তুমি যেটা বললে অনুব্রত মণ্ডলকে নিয়ে আর কিছু বলার সাহস কারোই নেই, কারণ তুমি তাকে কোনো মতেই পেছনের সারিতে রাখতে পারবে না। কারণ তোমার কাছে অর্থ, তারপরে ভোট, এই দুটো সরবরাহ যারা করে, এবং গুন্ডা, এখন তো তাই হয়ে গেছে। মানে উত্তরপ্রদেশ, বিহারের যে রাজনীতি, সেটাই আমরা আমদানি করেছি। এবং বিজেপির একজন নেতৃস্থানীয় এরকমই ছিলেন। আমরা সেই নিয়েও কোচবিহারে প্রচুর সমস্যা নিশীথ প্রামাণিককে দেখেছি, পরবর্তীকালে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে। আবার অনেকে এটাও ঠিক যে মন্তব্য আমাদের সেনাবাহিনীর ইয়েদের নিয়ে করা হয়েছে, সেটাও ঠিক নয়। কিন্তু অনুব্রত মণ্ডলের বডি ল্যাঙ্গুয়েজটা তুমি দেখো, 24 আওয়ার্স টিভিতে দেখা যাচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ একই রয়েছে, একই বীর বিক্রমে, মনে হচ্ছে কোনো যুদ্ধ জয় করে তুমি যাচ্ছে। তাকে এর পরে পুলিশকে তিনি তো ধমকি দিয়েছেন বহুবার, তার খাস তালুকেই ধমকি দিয়েছেন, তুমি নিজে তো তোমাদের 24 আওয়ার্স টিভিতে দেখিয়েছো। এর পরে তুমি গণতন্ত্রের প্রতি কি আস্থা রাখবে, পুলিশ প্রশাসনের প্রতি কি আস্থা রাখবে? দীপঙ্কর, তুমি আজকে অফিস থেকে যখন বাড়ি যাবে, আদৌ তুমি পৌঁছতে যদি ধরো মাঝখানে কোনোভাবে কোনো সন্ত্রাসীতে হাতে পড়ে, কে সহযোগিতা করবে? পুলিশ তো ঘুমিয়ে আছে, পুলিশ তো মানে সরকারি দলের তল্পি বাহক হয়ে গেছে। তাই দেখতে পাচ্ছ অনুব্রত মণ্ডল তো একটা মানে একটা ওরা ছোট আরো রয়েছে। মানে অনুব্রত মণ্ডল এত কিছুর পরেও যদি এতটা শক্তিশালী, তাহলে তুমি বুঝতেই পারছো 26-এর ভোট কতটা ইম্পর্টেন্ট। এবং যেই দলের মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, তারপরে এই ঘটনাগুলো হওয়ার পর তিনি বক্তব্য রাখলেন না। তার পুলিশকে এত কদর্য ভাষা আক্রমণ করেছে, অন্য কারো পুলিশ নয়। এবং আমার সবচেয়ে জানি না আইসি সাহেব তিনি কি করতেন, আমি থাকলে ওনাকে উত্তরটা আমি, উনি চেষ্টা করেছেন, উনি ভদ্র নিতান্তই। এবং ভাবো একটা ছোট্ট বিষয়, কতজন লোক তার ওই সভাতে হয়েছে সেই নিয়ে একটা বক্তব্য রেখেছে আইসি। আজকে এত বড় ঘটনা, তার মাকে নিয়ে আসতে হয়, তার দীপঙ্কর, আইসি ভুল করতে পারে, তার মা স্ত্রী কি ভুল করলো? তাকে কে সাহস দিয়েছে এই বক্তব্য রাখার? তার পরিবার নিয়ে বক্তব্য রাখার সাহস কে দিয়েছে তাকে? এত কিছুর পরেও এবার দেখবে ছোটখাটো কেসে বিরোধী দলের বা অন্য ক্ষেত্রে কেসগুলো যেগুলো দেওয়া হয় নন বেলেবল, এই কেসগুলো দেখবে কি কেস দেওয়া হচ্ছে তা আমরা নিজেরাই জানি না, তুমি তো বললেই। এইগুলো এবং আগামী দিনে দর্শক বন্ধু, আগামী দিনে অনুব্রত মণ্ডলের সাথে আর কি ফার্দার কোনো স্টেপ না হবে? আপনারা কি শুনেছেন? আমি তো শুনিনি বা জানি না আগামী দিনে কি স্টেপ না হবে। তিনি যখন বেরিয়ে গেলেন ওখান থেকে ফুরফুরে মেজাজে, শুধু তাকে একবার ক্ষমা চাওয়ার দরকার ছিল, ক্ষমা চেয়েছেন, একবার থানায় হাজিরা দেওয়া ছিল, হাজিরা দিয়েছেন, ব্যাস, চ্যাপ্টার ক্লোজ। এরপরে আগামী দিনে তার বিরুদ্ধে আদৌ কোনো অ্যাকশন হবে কিনা, তাকে কি আদৌ আবার থানায় আসতে হবে কিনা,
আমরা কিছুই জানি না, ব্যাপারটা এখানেই ধামাচাপা পড়ে গেল। এবার যা অ্যাকশন হবে এই আইসির বিরুদ্ধে হবে। এই লিটন হালদার তার আদেও তার পোস্টিং থাকবে কিনা সেখানে, তিনি কেন এই অডিওটা রেকর্ড করলেন, তিনি কেন গালাগালি খেয়েও চুপ করে শুনলেন না, কারণ যে দলের তুমি নুন খাচ্ছ সেই দলে তোমাকে গুণ গাইতে হবে। তোমাকে গালাগালি দিক, তোমাকে মারুক, তুমি হচ্ছে একজন সরকারি কর্মী, এবং সেই সরকারটা যে সরকার চালাচ্ছে, যে দল চালাচ্ছে তার তোমার অনুগমন হতে হবে। কারণ প্রশ্ন এখানে উঠেছে তিনি কেন অডিও রেকর্ড করলেন, তিনি অডিও রেকর্ড কেন করলেন সেটা পর্যন্ত, তিনি তো কোনো দেশদ্রোহী কথাবার্তা অডিও রেকর্ড করেননি, কোনো দেশের কোনো বিবৃতি লিক করে দেননি তিনি বাইরের দেশে, বা তিনি দেশ বিরোধী কোনো অডিও রেকর্ড করে তো তিনি কোনো রকম কোনো অন্যায় করেননি। তাকে গালাগালি দেওয়া হচ্ছে, একজন উচ্চ আদস্থ নেতা বারংবার, তিনি কিন্তু বারংবার বলছেন তাকে যে কেন আপনি এরকম বলছেন, আপনি জানেন আপনি একজন দায়িত্ববান নেতা, তারপরেও সে গালাগালি খেয়ে যাচ্ছে, কটাক্ষ ভাষায় গালাগালি দিয়ে যাচ্ছে, অকথ্য গালাগালি দিয়ে যাচ্ছে। তারপরেও দেখুন কি আশ্চর্য ঘটনা, সেই অনুব্রত মণ্ডল যিনি বলেন যে আমি নাকি বীরভূমের বাঘ, আজকে বাঘ হয়ে গালাগালি দেওয়ার পরও আজকে দেখুন দলের কৃপায় তিনি কিন্তু বেঁচে গেলেন। একদম দীপঙ্কর, এবং আরেকটা জিনিস তুমি খেয়াল করবে, অডিওটা রেকর্ডিং কেন করা হয়েছে বিভাগীয়, এটা ঠিকই বিভাগীয়, কেন এটা মানে লিক হলো এটা একটা প্রশ্ন থাকে, কিন্তু তুমি এত গালিগালাজ খাবার পর যদি কেউ লিকও করে থাকে তার আত্মসম্মান বোধ তো আছে, কেউ যদি করে থাকে সে দায়ী, কিন্তু তাই বলে এই তদন্তও যেমন হওয়া প্রয়োজন। অনুব্রত মণ্ডলের আজকে যেটা দেখা গেল, দেখো অনেক নেতা নেত্রী তার বিরুদ্ধে বক্তব্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে থাকতে পারে, তার একটা ভাষা রয়েছে, এটা একটা ভাষা। আমার তার মা, তার স্ত্রী, তার পরিবার নিয়ে মানে কতটা অন্যায় কদর্য ভাষা আক্রমণের পর আমরা দেখতে পাই তাকে ওয়াই ক্যাটাগরির, আমি জানি না সিকিউরিটি কি বহাল আছে না সরিয়ে নিয়েছে আমি জানি না, আমি শুনেছিলাম যে সরিয়ে দেওয়া হবে, মানে আমি এই ব্যাপারে এখনো জানি না, যদি সরিয়ে দেওয়া হয় তাও একটু লজ্জা টজ্জা ভাবা যাবে, কিন্তু যদি না সরিয়ে দেওয়া হয় দীপঙ্কর, আমি তো বলছি আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসনের অপদর্থতা। আমি মাজিদ মাস্টারের কথা তোমাকে একটু আগেই বলছিলাম, এক সময় কিন্তু ত্রাস ছিলেন সিপিএম আমলে এবং ওটাকে মাজিদ মাস্টার বলা হতো, এবং সেই মাজিদ মাস্টার এখনকার জীবনযাপন তুমি দেখলে অবাক হবে, মনে করবে কোনো সন্ন্যাসী, মানে মার্ক্সবাদী সন্ন্যাসী। সেই একই রকম পরিস্থিতি এদেরও হবে। কি লক্ষণ শেঠ থেকে সুশান্ত, প্রচুর নাম আমরা শুনেছি দীপঙ্কর, আমরা এরকম আলোচনা করবোই, কিন্তু এদের বিরুদ্ধে কোনোদিনই ব্যবস্থা নেওয়া হবে না। যখন নেয়ার ব্যবস্থার সময় আসবে বলা হবে বয়স হয়ে গেছে, এখন একটা সাধারণ মানুষ তার নিয়ম অনুযায়ী তাকে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। সেটা হয়েছে, তাকে যখন অন্য কোনো অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হওয়ার আগে তাকে যখন পুলিশ নিচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ তো করা হবে। এটা কি জিজ্ঞাসাবাদ হবে, মানে এটা তো মনে হলো চা খাওয়ার জন্য ডেকেছেন, মানে এটা আমি মনে করি পুলিশ প্রশাসনের নিজের শিরদাঁড়াটা বিক্রি করা উচিত নয়, এই শিরদাঁড়াটা বিক্রি হয়ে গেছে, নাহলে এই পরিস্থিতি আমরা দেখতে মানে অভ্যস্ত নই পশ্চিমবঙ্গে এরকম কিছু হবে। একজন আইসি মা বাবা নিয়ে গালাগালি খাচ্ছে, তাহলে একজন সাধারণ মানুষের কি দশা হবে চিন্তা করুন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার পুলিশ মন্ত্রী, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পুলিশ মন্ত্রী তার পুলিশকে এইভাবে কেউ গালাগালি দিয়ে গেল, তিনি তো যখন পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তখন তো তিনি দলের সুপ্রিমো নয়, তখন তো তিনি তৃণমূলের শুধুমাত্র সুপ্রিমো নয়, তিনি সমস্ত মানুষের নেতা এবং সমস্ত মানুষের তিনি হচ্ছেন অভিভাবক। তো সেখানে দাঁড়িয়ে থেকে আজকে সেই অভিভাবক তার অভিভাবকত্ব সামনে একজন পুলিশ আধিকারিককে গালাগালি দিয়ে গেল, সেটা তিনি শুনলেন, তারপরেও এই পুলিশের ওপর যে গালাগালি খেলো তার উপরে অ্যাকশন নেওয়া হচ্ছে, কিন্তু যে গালাগালি দিল তার উপরে অ্যাকশন নেওয়া হচ্ছে না, কারণ সে ভোটটা এনে দেয় বলে। এবং এই কাজটা করে দল কিন্তু বুঝিয়ে দিল অনুব্রতকে যে তোমার বিপদে কিন্তু আমরা তোমাকে দাঁড়িয়েছি, আগামী 2026-এ যখন ইলেকশন হবে তখন কিন্তু এই বীরভূমে আগের চেয়েও আরো বেশি অঙ্কের সংখ্যা দিয়ে তোমাকে দলকে খুশি করতে হবে, তাহলেই কিন্তু দল তোমার কাছে সন্তুষ্ট। এবং আগামী দিনে তুমি যতই গালাগালি দাও না কেন, তোমাকে এই পুলিশ বা এখানে তোমাকে কেউ কিছু ডিস্টার্ব করতে, আইন শৃঙ্খলা তোমাকে ধরতে পারবে না, ধোয়াছোড়া তুমি বাইরে থাকবে। তাই সমর্থন করেন সুকান্ত বাবু? দেখো আমি আবারও বলছি তোমাকে যে দেখো, নির্বাচনী বৈতরণী পার হতে গেলে এদের যদি আমার সহযোগিতা লাগে তাহলে তোমার মনে রাখতে হবে যে মানে সরকারের যে প্রকল্পগুলো, বহু প্রকল্প রয়েছে, যেমন ধরো লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারে কিন্তু সার্ভেতে এটাও উঠে এসছে
যে মেয়েদের এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে, মানে ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে এটা সত্যি, তোমার বাড়িতে যদি কেউ মারা বা বউ বা কেউ থাকছে 1000 টাকা পাচ্ছে, তিনি কিন্তু কোনো না কোনো ভাবে দিদির গুণগানই গাইছেন। এটা সঠিক কথা, কোনো ভুল নেই, এটা সব সরকারি করছে। কিন্তু তা এত কিছু থাকার পরও, তারপরেও যদি এই মানে গুন্ডা এবং এই কদর্য ভাষা এগুলোর ব্যবহার করতে হয় বা এই সকল নেতাদের রেখে রাখতে হয়, তাহলে বুঝতে হবে দলটার গঠনতন্ত্রের সমস্যা রয়েছে। এই দল নিশ্চিতভাবে রেজিমেন্টেড পার্টি না, তুমি জানো। বামপন্থীরা চলে গেল, কংগ্রেস চলে গেল, এরা রেজিমেন্টেড পার্টি। দেখবে এদের একটা পতাকা ধরার লোক কিন্তু তুমি পাবে, বিজেপিও তাই। কিন্তু রেজিমেন্টেড পার্টি না হলে এই হবে। এরা তো বেসিক্যালি টপ টু বটম কাজ করে, বটম টু টপ তো কাজ হয় না। তৃণমূল কংগ্রেস নাম, কিন্তু এখানে মনে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটাই মুখ। এটা আরেকটা দীপঙ্কর বলতে চাই, বিরোধী দলগুলোর ভূমিকাও অত্যন্ত মানে নিরাশজনক। বিরোধী দলগুলো কোনো মানে সেই অর্থে হিন্দু, কে কত বড় হিন্দু, কে কত বড় উন্নয়নমূলক কাজ করছে, কিন্তু এই যে সরকারের বিরোধিতা করা, এই জায়গায় যদি এটা তোমাকে মানতে হবে, অ্যাডমিট করতে হবে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন নিশ্চিতভাবে তিনি কিন্তু পাশা উল্টে দিতেন। এতগুলো ইস্যু, বিরোধী দল চুপ করে বসে আছে, কংগ্রেসের সে অর্থে এখানে কিছু নেই। যা করার ছিল, বিজেপি একটা ফর্মিডেবল অপোজিশন হিসেবে দাঁড়িয়েছে, সেটা তো আজকে 77 থেকে কমে গিয়েছে, নিজের বিধায়কদের রাখতে পারছে না, ব্যর্থতা তো রয়েছে। আর পাওয়ার টাও চেঞ্জ হচ্ছে, কোথাও দিলীপ ঘোষ, তারপরে শুভেন্দু অধিকারী, এদিকে সুকান্ত মজুমদার, এই যে বিভিন্ন পাওয়ার ব্লক গুলো তৈরি হয়েছে, এটা কিন্তু বিরোধী দলকে মানে দুর্বল করেছে। আর এই ধরনের এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর রাস্তায় কিন্তু কোনো দলকে আমরা রাখছি না। টিভির পর্দায় দেখা যাচ্ছে, কিন্তু রাস্তায় তুমি কাউকে তুমি বলো, এটা তুমি দেখেছো রাস্তায় নিয়ে কোনো প্রতিবাদ? এইটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় পেতো, আমি তোমাকে বললাম নিশ্চিত তিনি পাশা উল্টে দিতে পারতেন। একদম একদম। ডক্টর সুকান্ত ঘোষ, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আপনার মতামত রাখার জন্য আমাদের দর্শকদের কাছে। এবং আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম ডবল উইন্ডোতে, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশকে এই অনুব্রত মণ্ডল যে ভাষায় গালাগালি দিলেন, তারপরে সেই পুলিশ থানা থেকে বেরোনোর পর সেই পুলিশ তাকে এইভাবে গার্ড করে নিয়ে যাচ্ছেন। তাকে ধরে নিয়ে যাচ্ছেন না, তাকে সসম্মানে তার গাড়ি অবধি পৌঁছে দিচ্ছেন স্যালুট করে। এটাই হচ্ছে এখনকার নেতাদের বৈশিষ্ট্য। কি বলবেন দর্শক বন্ধু, অবশ্যই আমাদের জানাবেন। আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।